প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায়ের আমি দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। লাস্ট দিন আমরা পড়ছিলাম যে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আজ আমরা পড়ব মৌলের পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্মগুলো আজকে আমরা পড়ব। যেমন আমরা 1 নম্বরে লিখছি দাতব ধর্ম। এটা হচ্ছে দাতব ধর্ম। এখন ধাতু কোনগুলা? ধাতু তো তোমরা সবাই চিনো, যেগুলা দেখতে চকচকে করে, তারপর তোমার আঘাত করলে শব্দ করে সেগুলাই হচ্ছে ধাতু। আবার আধুনিক সংজ্ঞা অনুসারে ধাতু হচ্ছে সেইগুলা যারা তাদের শেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়। এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে যারা ধনাত্মক আদানে বা ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা অনুসারে। এখন তাহলে যাদের শেষ শক্তি স্তরের তাদের শেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন খুব সহজে যারা ত্যাগ করতে পারবে, যারা খুব দ্রুত ত্যাগ করতে পারবে, তারা হচ্ছে অধিক সক্রিয় ধাতু। এখন আমরা দেখব যে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়, সেটা আমরা ইজিলি বলতে পারবো। যেমন তোমরা ইজিলি সেটা বলতে পারবা কীভাবে? যেমন আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে আমরা অগ্রসর হই, তাহলে আমরা দেখব যে তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা হ্রাস পাবে। কারণ আমরা জানি বামের মৌলগুলো হচ্ছে ধাতুগুলো কী করে ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেমন আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে সর্ববামের মৌলটা হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে তার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s 1। শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে। শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকার কারণে সে একটি ইলেকট্রন খুব সহজে সে ত্যাগ করতে পারবে। যার শেষ শক্তি স্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে, মানে আমরা জানি ধাতুগুলার শেষ শক্তি স্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে কম সংখ্যক ইলেকট্রন থাকার কারণে তারা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে এই লিথিয়াম খুব সহজে তার শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এই যে দ্বিতীয় পর্যায়ের আবার একেবারে সর্বডানের মৌলটা হচ্ছে ফ্লুরিন। এখন ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা দেখো তো 1s2 2s2 2p5, অর্থাৎ তার শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 60টি ইলেকট্রন রয়েছে। তার শেষ শক্তি স্তরে 60টি। কখনো কি কোনো মৌল তার 60টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে? সেটা কখনো সম্ভব নয়। সে 60টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। সে কি করবে? একটি ইলেকট্রন বরং উল্টো গ্রহণ করবে। তাহলে আমরা দেখলাম যে একই পর্যায়ের বামের যে মৌলগুলো রয়েছে, একদম বামের যে মৌলগুলো রয়েছে, সেগুলো খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আর ডানের যে মৌলগুলো রয়েছে তাদের আমরা যতই একই পর্যায়ের বাম থেকে যত ডানের দিকে অগ্রসর হব, তত তার ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা হ্রাস পাবে। ইলেকট্রন ত্যাগের প্রবণতা যদি হ্রাস পায়, তাহলে তার ধাতব ধর্ম হ্রাস পাবে। কারণ আমরা জানি যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তারাই হচ্ছে ধাতু। যারা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তাদের ধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে আমরা ফাইনালি আমরা এটা বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে অগ্রসর হলে ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে সর্ববামের যে মৌলগুলো রয়েছে সেগুলোর ধাতব ধর্মটা হচ্ছে বেশি। তারপর হচ্ছে তোমার এটা দেখলাম আমরা দাতব ধর্মের পরে আমরা দেখবো যে অদাতব ধর্ম। তাহলে দাতব ধর্মটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য অদাতব ধর্মটাও খুব ইজি হবে। কিভাবে হবে? ওই দাতব ধর্মের বিপরীতটাই হবে অদাতব ধর্ম। তাহলে আমরা ধাতুর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ধাতুগুলা কি করে? ধাতুগুলা তোমার দেখতে চকচকে হয়, আঘাত করলে শব্দ করে। কিন্তু অধাতুগুলা কি? দেখতে চকচকে হয় না, আঘাত করলে শব্দ করে না। এখন আধুনিক সংজ্ঞা অনুসারে অধাতু কারা? যারা তাদের শেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারা হচ্ছে অধাতু। আর ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম, তোমরা দুইটা পার্থক্য করলে তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। আমরা ধাতুর ক্ষেত্রে আমরা সংজ্ঞাতে দেখছি আমরা যারা তাদের শেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে বলা হয় ধাতু। অধাতুর ক্ষেত্রে কি বলা হচ্ছে? যারা তাদের শেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারা হচ্ছে অধাতু। এখন আমরা আগের ব্যাখ্যাটা যদি তোমাদের ভালোভাবে বুঝো, তাহলে এটাও তোমরা ইজিলি বুঝতে পারবে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে আমি বলি, আমরা জানি লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে, মানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 1s2
1s2 2s1, তাহলে সে তার একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে কী হয়েছিল, ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেছিল। একইভাবে ফ্লুরিনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ছিল, 7টা ইলেকট্রন ছিল, যেমন 1s2 2s2 2p5, তাহলে সে তার 7টা ইলেকট্রন, শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে, সে তখন একটি ইলেকট্রন গ্রহণ করবে। তার অষ্টক পূর্ণ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন আছে, একটা ইলেকট্রন রয়েছে, তাহলে একটি ইলেকট্রন প্রয়োজন যেহেতু রয়েছে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার মাধ্যমে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আমরা কি বলতে পারবো যে পর্যায় সারণীর একই পর্যায়ের ক্ষেত্রে বামের মৌলগুলার অধাতব ধর্ম কম, ডানের মৌলগুলার অধাতব ধর্ম বেশি, মানে তারা ডানের মৌল যেগুলো রয়েছে সেগুলা ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। কেন ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কারণ তাদের শেষ শক্তি স্তরে বেশি ইলেকট্রন রয়েছে। যেমন আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মৌলগুলা বিক্রিয়া যখন করবে তখনগুলা প্রত্যেকটা মৌলই সে অষ্টক পূর্ণ হতে চায়, মানে তার শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন অথবা 8টি ইলেকট্রন সে অর্জন করতে চায়। তাহলে তার শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে, তাহলে সে ইজিলি একটি ইলেকট্রন গ্রহণ করবে। এই একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে অষ্টকপূর্ণ হবে এবং সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি যে একই পর্যায়ের সর্বডানের যে মৌলগুলো রয়েছে সেগুলার অধাতব ধর্ম অনেক বেশি হবে, আর ডান থেকে যখন আমরা উল্টো দিকে আস্তে আস্তে বাম দিকে আসব তত অধাতব ধর্ম হ্রাস পাবে। আমরা ধাতুর ক্ষেত্রে বলছিলাম যে বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। অধাতুর ক্ষেত্রে আমরা বলতেছি যে ডান থেকে বামের দিকে আসলে, ডান থেকে বাম দিকে আসলে অধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে তোমরা অধাতব ধর্মটাও খুব ইজিলি বুঝতে পারলা আশা করি। যদি বুঝো না তাহলে তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। আমি আমার ফেসবুক আইডিতে, আমাদের মাদ্রাসার ফেসবুক আইডিতে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা নামে ফেসবুক পেজ রয়েছে সেটাতে আমরা এই ভিডিওগুলো আপলোড করব। আমি আমার ব্যক্তিগত আইডিতে, আমার পার্সোনাল যে আইডিটা রয়েছে সেখানেও আমি এই ভিডিওগুলো দেব, তোমরা সব দেখে নিবে এগুলো এখান থেকে। তারপর হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এটা পরীক্ষার মধ্যে আসে, যেমন 3 নম্বরটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব, এটাও খুব সহজ, তোমাদেরকে বললে তোমরা ইজিলি বুঝতে পারবা। তাহলে পরমাণুর আকার মানে একই পর্যায়ের আমরা জানি পর্যায়টা শুরু হয় কোথা থেকে, বাম সাইড থেকে, বাম থেকে শুরু হয় ডান দিকে যত যাব, মানে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে অগ্রসর হলে পারমাণবিক আকার কি হবে, হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে। আমরা দুইটা মৌল এক্সাম্পল হিসেবে নেই, আমি বারবার একই মৌলেরই উদাহরণ দিচ্ছি, তারপরে এখন চেঞ্জ করে দেবো তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য এখন আমি চেঞ্জ করব, উদাহরণটা একটু চেঞ্জ করব। যেমন আমরা জানি তৃতীয় পর্যায়ের একটা মৌল হচ্ছে, তৃতীয় পর্যায়ের সর্ববামের মৌলটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তোমরা দেখবে প্রথম শক্তি স্তরে 2টা, তারপর হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টি ইলেকট্রন, তাহলে 8 আর 2 10, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন। এখন এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের সর্ববামের মৌল, মানে তৃতীয় পর্যায়ের একদম বামের মৌল যেটা, সেটা হচ্ছে সোডিয়াম। এখন তৃতীয় পর্যায়ের 17 নম্বর বা সর্বডানেরটা গেলেও হবে, ডানের আগেরটাই যাই আমি, তাহলে ডানের পূর্বেরটা কত, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 7টা। এখন তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, 1টি ইলেকট্রন, এখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে, কিন্তু শক্তি স্তর উভয়েরই তৃতীয় শক্তি স্তরে গেছে। এই যে প্রথম 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, এখানেও 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর। তাহলে আমরা উভয়টার ক্ষেত্রেই শক্তি স্তর একই রয়েছে, শক্তি স্তর কত গেছে, 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে, কিন্তু এখানের শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে, এখানে শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে এখন পারমাণবিক আকার বা পরমাণুর আকার কোনটার বেশি, মানে এটা সর্ববামের, এটা সর্বডানের, তাহলে এখন পারমাণবিক আকারটা কার বেশি,
এখন দেখো আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে, প্রোটন থাকে। প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রের মধ্যে। প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় নিউক্লিয়ন বা নিউক্লিয়াস। তাই নিউক্লিয়নটা বা নিউক্লিয়াস যেটা, সেটার চার্জটা হচ্ছে কি ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ আমরা জানি ইলেকট্রন যেগুলা আমাদের কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের চার্জ কি মাইনাস চার্জ বা নেগেটিভ চার্জ। আমরা জানি ধনাত্মক চার্জের প্রতি ঋণাত্মক চার্জের একটা আকর্ষণ রয়েছে, মানে ধনাত্মক চার্জগুলা ঋণাত্মক চার্জগুলাকে তার দিকে আকর্ষণ করে। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে নিউক্লিয়াস কী করতেছে, ইলেকট্রনকে তার দিকে আকর্ষণ করতেছে। এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে এখানে কয়টা ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ একদিক থেকে হচ্ছে। এখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে। 7টি ইলেকট্রন থাকার কারণে নিউক্লিয়াসের প্রতি তার কয় দিক থেকে আকর্ষণ হচ্ছে, 7 দিক থেকে আকর্ষণ হচ্ছে। এই যে নিউক্লিয়াস তাকে সর্বদিক থেকেই তাকে আকর্ষণ করতেছে। এখন আকর্ষণ করার কারণে এই নিউক্লিয়াসটা তাকে মানে একটু তার কেন্দ্রে নিউক্লিয়াসের দিকে, তার ওই শক্তিস্তরটাকে নিউক্লিয়াসের দিকে সংকুচিত করবে, নিউক্লিয়াসের দিকে নিয়ে যাবে। নিউক্লিয়াসের দিকে নিয়ে যাওয়ার কারণে তার আকারটা কমে যাবে। এখন এখান থেকে একদিক থেকে, শুধু ওইখান থেকে নিউক্লিয়াস আকর্ষণ করতেছে। ওইখান থেকে আকর্ষণ করার কারণে এই যে তার শক্তিস্তরটা রয়েছে, সেই শক্তিস্তরটা অল্পখানি তার নিউক্লিয়াসের দিকে সংকুচিত হবে। কিন্তু এখানে সর্বদিকে সব দিকে ওই যে 7টা ইলেকট্রন আকর্ষণ করতেছে, 7টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। 7টি ইলেকট্রনকে যেখানে আকর্ষণ করতেছে সেখানে তো তার নিউক্লিয়াস বেশি আকর্ষণ করার কারণে তাকে বেশি সংকুচিত করবে। তাহলে এখানে বেশি সংকুচিত করার কারণে তার আকারটা কমবে, আর এখানে কম সংকুচিত করার কারণে তার আকারটা একটুখানি কমবে, মানে অনেকটা তার যেভাবে আছে সেভাবেই থাকবে। তার আকারের যে সেটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, কিন্তু এখানে তার আকারটা কমে যাবে। মনে করে এখানে চলে আসলো, এখানের আকার এখানে চলে আসলো, কিন্তু এখানের আকার তো এখানে চলে আসবে না। এখানের আকার ধরলাম এখানে চলে আসলো, তাহলে এটার আকারটা বড় রয়ে গেল। তাহলে আমরা ইজিলি এটা বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক হ্রাস পায়। অর্থাৎ আমরা একই পর্যায়ের বাম থেকে যত ডানের দিকে যাব তত আমাদের মৌলের পারমাণবিক আকারটা হ্রাস পাবে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি যে আমরা জানি একই পর্যায়ের বামের যে মৌলগুলা তাদের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কম রয়েছে। শেষ শক্তি স্তরে ইলেকট্রন কম থাকার কারণে নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণটা কম থাকবে। আকর্ষণটা কম থাকার কারণে তার আকার কম হ্রাস পাবে। কিন্তু সে একই পর্যায়ের যত তোমরা ডানের দিকে অগ্রসর হবা তত নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণটা বাড়তে থাকবে। আকর্ষণটা মানে তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়তে থাকবে। শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়ার কারণে তার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটাও বাড়তে থাকবে। আকর্ষণটা বাড়ার কারণে তার পারমাণবিক আকারটাও হ্রাস পেতে থাকবে। তাহলে আমরা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একই পর্যায়ের যত ডানের দিকে অগ্রসর হব, বাম থেকে যত ডানের দিকে অগ্রসর হব তত পারমাণবিক আকার হ্রাস পাবে। আশা করি তোমরা এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় নাই তাহলে বারবার তোমার ভিডিওটা দেখবা। বারবার ভিডিওটা দেখার পর দেখলে তোমাদের জিনিসগুলো ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। আমি চেষ্টা করেছি। তোমাদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমি আরেকটা ক্লাসে নিয়ে নিব, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আবার বড় হলে তোমাদের কাছে জিনিসটা বোরিং লাগতে পারে। তো ছোটো ছোটো আকারেই ভিডিও করেই দিই আমি। তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা, তারপর তোমরা শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা। যারা শিখতেছো বা যারা জানতেছো অন্যদেরকেও জানার সুযোগ করে দিবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের রসায়ন এবং ম্যাথ বা ফিজিক্স যেগুলো রয়েছে সেগুলোর খুব ভালোভাবে তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।